স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে যে এমন মারণ ভাইরাস ঘাপটি মেরে থাকতে পারে, রাজা রঘুবংশের খুনের ঘটনা গোটা দেশকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ত্রিকোণ প্রেমের জেরে প্রেমিকার সাহায্য নিয়ে স্বামীর ছকে স্ত্রী খুন বা প্রেমিকের সাহায্য নিয়ে স্ত্রীর ছকে স্বামী খুন, এমন ঘটনা আমাদের কারোর কাছেই অপরিচিত নয়। কিন্তু পরিকল্পিতভাবে হাড় হিম করা রাজা রঘুবংশী হত্যাকাণ্ড ভারতে এর আগের সমস্ত ঘটনার বিভৎসতাকে ছাপিয়ে গেছে। যেই তদন্তে নেমে পুলিশ গোটা ঘটনার রহস্য উন্মোচন করেছে, তার নাম অপারেশন হানিমুন। প্রতিটি পরতে লুকিয়ে থাকা লোভ আর লালসার এই রোমহর্ষক কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টিংসং এবং পূর্ব খাসি পাহাড়ের এসপি বিবেক সিএম অপারেশন হানিমুন সম্পর্কে সাংবাদিক সম্মেলনে যা বলেছে, তার ভিত্তিতেই এই এপিসোড আমরা তৈরি করেছি। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। 25 বছরের একটি মেয়ে তার পরিবারের ঠিক করে দেওয়া পাত্রের সঙ্গে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছে। তার একমাত্র কারণ বিয়ের পর স্বামীকে খুনের মতলব, যা দম্পতি পরিবারের কেউ আগাম আন্দাজ করতে পারেননি। এবং গোটা পরিকল্পনাকে সেই তরুণী একেবারে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো করে পরিণতি দিয়েছেন। 23শে মে বৃষ্টি ভেজা চেরাপুঞ্জির পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে 3 আততায়ীর সামনে দাঁড়িয়ে আছেন তার হতভম্ব স্বামী। আর তখন খুনিদের উদ্দেশ্যে স্ত্রী সোনাম নির্দেশ দিচ্ছেন, আর দেরি না, মেরে ফেলে ওকে। খুন হলেন রাজা রঘুবংশী। অথচ এর কিছুক্ষণ পর রাজার ফেসবুকে দম্পতির বেড়ানোর ছবি পোস্ট করা হলো। পোস্টের ক্যাপশনে লেখা হলো 7 জনমের সঙ্গী। জেরা করে পুলিশ জানতে পেরেছে, স্বামী প্রোফাইলে ওই পোস্টটি করেছিলেন তার ঘাতক স্বামী হন্তারক, ইংরেজিতে যাকে বলে মারিটিসাইড, স্ত্রী সোনাম। অপারেশন হানিমুন তদন্তে উঠে এসেছে, স্বামীর হত্যাকাণ্ডের পরেই সোনাম নিজেদের শহর ইন্দোরে ফেরে। সেই রাতে আশ্রয় নেন প্রেমিক রাজ সিং কুশওয়াহার ভাড়া বাড়িতে। তদন্তে উঠে এসেছে 11ই মে বিয়ের 5 দিনের মাথায় 16 তারিখ সোনাম তার থেকে 4 বছরের ছোট প্রেমিক, তাদেরই পারিবারিক প্লাইউড কারখানার কর্মচারী রাজ কুশওয়াহাকে কাতর গলায় আর্জি জানিয়েছিলেন, একদম দেরি করা যাবে না, আমার স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। মনুষ্যত্বের সমস্ত গণ্ডি পেরিয়ে যাওয়া এই হত্যাকাণ্ড স্মরণকালের মধ্যে ভারতে বিরল। গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যমের চর্চার কেন্দ্রে ছিল বিয়ের পর হানিমুনে গিয়ে রঘুবংশী দম্পতির নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা খুন বোঝা যাচ্ছিল, তবে সেই খুনের মূল পাণ্ডা যে সদ্য বিবাহিত স্ত্রী, না, এতটা আন্দাজ করতে পারেননি কেউ। তবে দুদে গোয়েন্দারা বলেন, এমন বহু ঘটনা ঘটেছে যেখানে মৃত্যুর পর নিহতের যে স্বজন বা বন্ধু সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে, তদন্তে উঠে এসেছে সেই আসল খুনি। সবকিছু ঠিক থাকলে আজ 11ই জুন রাজা আর সোনামের বিয়ের 1 মাস পূর্ণ হতো। 11ই মে মধ্যপ্রদেশের ইন্দোরে বিয়ে হয়েছিল তাদের। 2 পরিবারের দেখাশোনায় ধুমধাম করে উচ্চ মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়, যেমনটা টিভি সিরিয়ালে দেখা যায়, বিয়ের নানান ছবিও সোনাম পোস্ট করেন সমাজ মাধ্যমে। বিয়েতে সোনামকে দেখে আদৌ অখুশি মনে হয়নি, হবেই বা কেন? তিনি যে মাথার ভিতরে তখন জটিল ছকে স্বামীকে খুন করার গুটি সাজিয়ে চলেছেন। 11 তারিখ বিয়ে, 9 দিন পর 20শে মে এই দম্পতি মধুচন্দ্রিমা যাপনে চলে যাচ্ছেন মেঘালয়। সে আবার কোথায়? সেখানে কি দেখার আছে? মেয়ে জামাইয়ের হানিমুন ডেস্টিনেশন শুনে উৎকণ্ঠা নিয়ে জানতে চেয়েছিলেন সোনামের বাবা দেবী সিং, যেমন অধিকাংশ অভিভাবকই জানতে চান। উত্তরে সোনাম বলেছিলেন, মেঘালয় মানে মেঘের আলয়, মেঘের দেশ, যেখানে চায়ের চাষ হয়। সেখানে রয়েছে চেরাপুঞ্জির মতন এমন এক বিস্ময়কর পাহাড়ে ঘেরা জায়গা, সেখানে সারা বছর বৃষ্টি পড়ে। সোনাম নাকি বাবাকে আরও বলেছিলেন, হানিমুনে তাদের কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পেহেলগাঁও কাণ্ডের পর তারা সেই পরিকল্পনা বাতিল করেন। সোনাম নিজেই গৌহাটি এবং শিলংয়ের টিকিট কাটেন। টিকিট হওয়ার পরে স্ত্রী তার স্বামীর এবং শ্বশুরবাড়ির লোকজনদের জানান। এর একদিন আগেই 19শে মে গৌহাটিতে হাজির হয় 3 ভাড়াটে খুনি, আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান
এবং আনন্দ কুর্মী। এদের মধ্যে আকাশ রাজপুত সোনামের ছোটবেলার বন্ধু। আকাশই সুপারি কিলার হিসেবে বিশাল এবং আনন্দকে ভাড়া করে। এদের সঙ্গে যুক্ত হয় সোনামের প্রেমিক রাজ। এও এক অদ্ভুত সমাপতন। প্রেমিকের নাম রাজ, আর খুনের উদ্দেশ্য যে তরুণীকে মেয়েটি বিয়ে করেছে তার নাম রাজা। এই তিনজনেরও গৌহাটি যাওয়ার ট্রেনের টিকিট গোপনে কাটেন সোনাম। রাজা সোনাম বিমানে গৌহাটি পৌঁছানোর আগের দিনই খুনিরা পৌঁছে যায় গৌহাটি। সেই রাত্রে তারা গৌহাটির হোটেলে থাকে। পরদিন 20 তারিখ শিলংয়ের গাড়িতে ওঠার আগে গৌহাটি স্টেশনের কাছ থেকে ভাড়াটে খুনিরা ধারালো কাটারি কেনে। অন্যদিকে ওই একই দিনে স্বামী রাজার সঙ্গে গৌহাটি বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়িতে সোনামরা প্রথমে যান কামাখ্যা মন্দিরে। সেখান থেকে 20 তারিখেই তারা গাড়িতে শিলংয়ে পৌঁছন। শিলংয়ে একটা হোটেলে 1.5 দিন কাটিয়ে 22 মে তারা গাড়ি ভাড়া করে পৌঁছন চেরাপুঞ্জি। সেখানে নোংরিয়াতের হোমস্টেতে দুজনে ওঠেন। 23 মে সকালে তারা ডবল ডেকার ব্রিজ দেখতে বেরোন, যদিও সঙ্গে কোনো গাইড নিতে চাননি সোনাম। অপারেশন হানিমুন তদন্তে ডবল ডেকার ব্রিজ এলাকার স্থানীয় এক গাইড পুলিশকে পরে জানান আরও 3 জন পুরুষের সঙ্গে ব্রিজে ওঠার সময় হিন্দিতে কথা বলছিলেন রাজা, আর সোনাম ছিলেন তাদের পিছনে। সেখান থেকে শাশুড়িকে ফোন করে সোনাম জানান জায়গাটা অসাধারণ, চারদিকে পাহাড় আর জঙ্গল। মোবাইলে চার্জ নেই, তাই রাজার মোবাইল বন্ধ আছে। এরপরে রাজাও মাকে ফোন করে বলেন দিন 2-1-এর মধ্যে তারা ইন্দোরে ফিরে আসছেন। এরপরেই নিরুদ্দেশ হয়ে যান রাজা এবং সোনাম দুজনেই। হোমস্টেতে না ফেরায় সেখানকার মালিক পুলিশে খবর দেন। পরের দিন 24 মে ক্রাইম সিন থেকে 25 কিলোমিটার দূরে রাজা এবং সোনামের ভাড়া করা একটি স্কুটি পুলিশ উদ্ধার করে। ইস্ট খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক সিএম এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে অপারেশন হানিমুনে নামে পুলিশ। 22 মে থেকে 2রা জুন খুন হয়ে যাওয়ার 11 দিন পর চেরাপুঞ্জির ওয়ে সাউডং জলপ্রপাতের কাছে গভীর খাদে পুলিশ রাজা রাজবংশীর পচা গলা দেহ উদ্ধার করে। অদূরে পড়েছিল সোনামের পরনের সাদা জামা। রাজার দেহর সঙ্গে পুলিশ উদ্ধার করে ভাঙা মোবাইল এবং স্মার্ট ওয়াচ। সোনামের 2টো আংটি আর মোটা ব্রেসলেট রাজার হাতে থাকলেও মৃতদেহের সঙ্গে সেই সব পায়নি পুলিশ। সোনার 2টো আংটি আর মোটা ব্রেসলেট রাজার হাতে থাকলেও মৃতদেহের সঙ্গে সেই সব পায়নি পুলিশ। আরও 2 দিন পর 4 জুন ক্রাইম সিনের কিছুটা দূরে রাস্তার ধারে রক্তের দাগ লাগা সোনামের রেইনকোট উদ্ধার করে পুলিশ। 8 জুন মধ্যপ্রদেশ সীমান্তের অদূরে উত্তরপ্রদেশের ললিতপুর থেকে ধরা পড়ে 19 বছরের আকাশ রাজপুত। ওই দিনই ইন্দোর থেকে পুলিশের জালে ধরা পড়ে 22 বছরের বিশাল সিং চৌহান এবং সোনামের প্রেমিক রাজ সিং কুশওয়াহা। ওই দিনই উত্তরপ্রদেশের গাজীপুরের একটি ধাবায় পৌঁছে বাড়িতে এবং নিজের ভাইকে ভিডিও কল করেন সোনাম। সোনাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। থানায় নিয়ে আসার পরে পুলিশের সন্দেহ বাড়লে সোনামকে গ্রেফতার করা হয়। পরের দিন 9 জুন মধ্যপ্রদেশের সাগর এলাকা থেকে আরেক অভিযুক্ত যুবক আনন্দ কুর্মীকে গ্রেফতার করে পুলিশ। প্রথম থেকে যাকে অসহায় নির্দোষ মনে করা হচ্ছিল, তদন্তে উঠে আসে সেই সোনামই এই হত্যাকাণ্ডের পান্ডা। এসপি বিবেক সিএম জানিয়েছেন প্রথমে সোনাম স্বামীকে খুনের কথা অস্বীকার করেছিলেন। দাবি করেছিলেন তারা পূর্ব খাসি পাহাড়ে ডাকাতদের খপ্পরে পড়েছিলেন। ডাকাতরা টাকা আর গয়নার জন্য রাজাকে খুন করেছে। রাজাকে খুনের পরে ডাকাতরা এতদিন তাকে অপহরণ করে রেখেছিল। ওদিকে আবার অন্য কাণ্ড ঘটতে থাকে। রাজা এবং সোনামের পরিবার একত্রিত হয়ে সিবিআই তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। সেই চিঠিতে আশঙ্কা প্রকাশ করে তারা লিখেছেন মেঘালয় পুলিশ প্রকৃত ঘটনা আড়াল করছে, সঠিকভাবে তদন্ত হচ্ছে না, কারণ তাদের মনে হচ্ছে স্থানীয় অপরাধী চক্রের যোগ থাকতে পারে। এরপর মেঘালয় সরকারের মন্ত্রী পল লিংডো সাংবাদিকদের সামনে বলেন সোনাম এবং রাজার পরিবার আমাদের রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তারা যেন প্রকাশ্যে ক্ষমা চান, না হলে রাজ্যের তরফে মানহানি মামলা দায়ের করা হবে। Well, as per the SIT investigation, the main accused is Sonam, who along with her husband had traveled to Sora as a couple, but she also came with a group of 3 other contract killers, and she had herself surrendered before the UP police, and the 3 others have also been arrested and they have confessed to the crime. The role of
a section of the national media has also drawn the attention of the state government. They have been running a media trial over the past 1 week, and in fact some of the immediate family of both the accused and the victim have also used very defamatory language against Meghra, and there were also instances where they had gone to the extent of inciting people to actually take revenge against the residents of and the people of Meghra. মেঘালয় সরকার বিবৃতি দিয়ে জানায় এই হত্যাকাণ্ডের তদন্ত সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। এদিকে রাজার পরিবারের তরফে ঘোষণা করা হয় তাদের ঘরের ছেলের খুনির খবর এবং সোনামের হদিশ দিতে পারলে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। কোন পথে এগোলো এই রোমহর্ষক তদন্ত? বিবেক সিএম সাংবাদিকদের জানান সোহরা ডাবল ডেকার রুট ব্রিজের কাছেই সোনাম এবং রাজার সঙ্গে ৩ জন হিন্দিভাষী লোককে কথা বলতে দেখেছিলেন স্থানীয় এক গাইড। সেই মতো এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা যায় রাজা সহ ৩ যুবক কিছুটা এগিয়ে যখন আপন মনে কথা বলছেন তখন কিছুটা পেছন থেকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে ব্যস্ত সোনাম। এরপরেই সোনামের মোবাইল রেকর্ড বার করা হয়। তখনই জানা যায় রাজ কুশওয়াহার কথা। ইন্দোরে গিয়ে মেঘালয় পুলিশ জানতে পারে সোনামদের প্লাইউড এবং কাঠের কারখানায় সামান্য এক কর্মচারী রাজ। তদন্তে পুলিশ জানতে পারে অনেক দিন আগে থেকেই রাজের সঙ্গে সোনামের ঘনিষ্ঠতা ছিল। রাজ এবং সোনাম দুজনেই এই ঘটনার চক্রী। গ্রেফতারের পর ভাড়াটে খুনিরাও খুনের কথা স্বীকার করেছে। এসপি বিবেক বলেন রাজ নিজে মেঘালয়ে আসেনি, ইন্দোরে বসেই সবকিছু অপারেট করছিল। 23শে মে রাজা রঘুবংশীকে মেরে তার দেহটা প্রায় 9 কিলোমিটার দূরে ওয়েইসাউডং জলপ্রপাতের কাছে খাদে ছুঁড়ে ফেলা হয়। ডাকাতির তত্ত্ব প্রমাণ করার জন্য মৃতের দেহ থেকে 2টো আংটি, ব্রেসলেট, হার, মানিব্যাগ নিয়ে নেওয়া হয়। খুনিদের একজন রাজাদের ভাড়া করা স্কুটি 25 কিলোমিটার দূরে রাস্তায় ফেলে রেখে আসে। পুলিশ জানিয়েছে ইন্দোর মেঘালয়ে যাওয়ার পরিকল্পনা থেকে শুরু করে টিকিট কাটা সবটাই সোনাম করেছিলেন, কিন্তু তারা ফেরার টিকিট কাটেননি। আপনাদের নিশ্চয়ই খটকা লাগছে যে চেরাপঞ্জিতে ডাকাতরা রাজাকে খুন করে সোনামকে অপহরণ করেছিল, কিন্তু তারপর তিনি উত্তরপ্রদেশে গেলেন কিভাবে? 9 জুন ঘড়িতে রাত 1টা, স্থান বেনারস এবং গাজীপুর হাইওয়ের পাশে কাশি চাহে জায়গা নামে একটি ধাবা। অত রাতে খদ্দেরদের ভিড় ছিল না। ধাবার মালিক সাহিল যাদব দেখেন রোগা পাতলা গড়নের এক তরুণী বিধ্বস্ত অবস্থায় একাকী তার ধাবার এক কোণে একটা চেয়ারে বসে আছেন। ঠিক সেই সময়ের ছবিটা দেখুন। কালো টি শার্ট পরা তরুণীকে দেখে কতটা অসহায় লাগছে। সাহিল নিজেই তরুণীর সামনে এগিয়ে আসেন, জিজ্ঞেস করেন কিছু হয়েছে আপনার? नाम है भाई साहब आपका? साहिल यादव। कौन सी जगह है ये? आकुशपुर, गाजीपुर जिले में गाँव आकुशपुर पड़ेगा। क्या कैसे मामला था ये का एक लेडीज पकड़ी गई है कैसे? ये रात का 1 बजे का बात है। तो दुकान पे वो आई थी और रोते टाइम बोल रही थी कि भैया कॉल करना है घर पे। उसके बाद हम अपना मोबाइल लिए, वो अपने घर पे कॉल की। उसके बाद हम बोले आप वहाँ पर जाके बैठ जाइए। पुलिस को कॉल किए, पुलिस आई, उसके बाद वो पुलिस लेके गई है। इतना ही बात है। और ये केस मध्य प्रदेश का जो सोनम और राजा रघुवंशी का वो वाला था, अपहरण का। अच्छा, तो ये अकेले थे कि और लोग भी थे? नहीं, अकेले थी। ये कहाँ से आ रही थी और किधर जाने के लिए कह रही थी? यहाँ तो इधर से रही थी, कहाँ जाने के लिए इसका हमको नहीं पता है। ये सब नहीं बताई, सिर्फ आपसे नंबर मांग के? नंबर नहीं, मोबाइल मांगी थी। मोबाइल मांगी, फिर नंबर उड़ा दिया गया कि नंबर है? उनके फैमिली का नंबर है। এত রাত্রে এভাবে একা কেন? তিনিই সোনামকে জল টল খাওয়ান। সাহিলের কাছে সোনাম আরজি জানান আমার কাছে ফোন নেই, আমি কি আপনার ফোন থেকে একটা কল করতে পারি? সোনাম ইন্দোরে নিজের ভাই গোবিন্দকে ফোন করেন। সেই গোবিন্দ যিনি নিজের বোনের খোঁজে গত 26শে মে থেকে প্রায় গোটা মেঘালয় হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন। সোনাম ফোন কেটে দেওয়ার পরে ওই সাহিলের নম্বরেই গোবিন্দ বোনকে ভিডিও কল করেন। সাহিলের সঙ্গেও কথা বলতে চান গোবিন্দ। জিজ্ঞেস করেন আপনার দোকানের ঠিকানাটা ঠিক কোথায়? সাহিল সবটাই সত্যি বলেন। গোবিন্দই জানান এটা তার বোন, নাম সোনাম রঘুবংশী।
সাহিল টিভি বা সমাজ মাধ্যমে ততদিনে সোনাম আর রাজা রঘুবংশীর কাহিনী জেনে ফেলেছেন। গোবিন্দ সাহিলকে রিকোয়েস্ট করেন, আপনি আমার বোনকে দয়া করে কিছুক্ষণ আটকে রাখুন, আমি পুলিশকে ফোন করছি। রাত 2:30 নাগাদ সাহিলের ধাবায় পুলিশ আসে। বিধ্বস্ত সোনাম নিজের কাল্পনিক ঘটনাটা পুলিশকে বলেন। পুলিশ প্রথমেই তাকে হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে মেয়েদের থাকার একটি হোমে। উত্তরপ্রদেশ পুলিশ থেকে ফোন যায় মেঘালয় পুলিশের কাছে, খবর যায় ইন্দোর পুলিশের কাছেও। মেঘালয় এবং ইন্দোর পত্রপাঠ দু জায়গায় পুলিশ গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। গাজীপুর থেকে সোনামকে গতকাল সকালে পাটনায় আনা হয়। সেখান থেকে ভায়া কলকাতার বিমানে গৌহাটি পৌঁছে সড়কপথে সোনামকে নিয়ে যাওয়া হয় শিলং। এখান থেকেই তদন্তকারীরা শুরু করেন ঘটনার পুনর্নির্মাণ। গতকালও সোনাম শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন, পুলিশ তাই সতর্কভাবে তার যত্ন নিচ্ছে। আজ শিলংয়ে ফের এক প্রস্থ সোনামের ডাক্তারি পরীক্ষা হয়। এই সময় সম্ভবত সোনাম এবং তার ধৃত সঙ্গীদের নিয়ে চেরাপুঞ্জিতে ঘটনার পুনর্নির্মাণ চলছে। গতকালও সোনাম দাবি করছিলেন ডাকাতরা রাজাকে মেরেছে, তাকে অপহরণ করে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছিল এতদিন। কিভাবে উত্তরপ্রদেশে চলে গেলেন তা তিনি জানেন না, কিন্তু ততক্ষণে অপরাধের সব ছক জানা তদন্তকারীদের হয়ে গেছে। রাজা সিং কুশওয়াহাকে ভালোবাসেন সোনাম, সেই কথা পরিবারকে না জানিয়ে ধুমধাম করে বিয়ে করে স্বামীকে খুন করার এত বড় ষড়যন্ত্রের বাসর কেন রচনা করলেন সোনাম? সোনামের কল রেকর্ড ঘেটে এবং তাকে জেরা করে পুলিশ জেনেছে তার পরিবার তাদেরই কারখানার এক সামান্য কর্মীর সঙ্গে বিয়ে দিতে রাজি হতেন না। পালিয়ে বিয়ে করলেও তাদের স্বীকৃতি দিত না সোনামের পরিবার। তার চেয়ে সোনাম আর রাজা মিলে প্ল্যান করে পরিবারের মতে সাড়ম্বরে বিয়ে হোক আগে, তারপর হানিমুনে যাওয়া হবে। সেখানে প্রথমে স্বামীকে খুন করা হবে, স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে নেপালে চলে যাবেন সোনাম। তারপর কার্যত নিঃস্ব অবস্থায় সিথির সিঁদুর মুছে স্বামী হারার বেশে একাকী বাড়িতে ফিরবেন। ডাকাতদের হাতে স্বামী খুন হয়েছেন বলে বাড়িতে কাহিনী শোনাবেন সোনাম। স্বামীহারা অবস্থায় দেখলে তাকে কারখানার কর্মচারী রাজেরই হাতে তুলে দিতে আর আপত্তি থাকবে না পরিবারের। এই ছিল ব্লুপ্রিন্ট। তদন্তে পুলিশ জেনেছে সোনামের পরিকল্পনা এবং চাপেই রাজাকে মারার তড়িঘড়ি পরিকল্পনা করেছিলেন রাজ। মেঘালয় পুলিশ সূত্রে খবর, বছর 21-এর রাজই বাকিদের আগে ভেঙে পড়ে অপরাধ স্বীকার করে। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।